তা আজকে দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চ আমি এনসিপির চেয়ে বেশি শক্তিশালী। তাহলে বোঝা গেল যে সংখ্যা কখনো রাজনীতির নির্ণায়ক নয়। আমি আবারও বলি, এনসিপির তরুণদেরকে বুঝতে হবে সংখ্যা রাজনীতির নির্ণায়ক নয়। রাজনীতির গুণগত শক্তিটা আসে তার রণনীতি এবং রণকৌশলের উপর। ফলে ইনকিলাব সামনে এসে গেছে, এসে যায় এই কারণে যে হাদি যে রণনীতি এবং রণকৌশল সে গ্রহণ করেছে, সেই রণনীতি এবং রণকৌশল বিপুল সংখ্যক জনগণ যারা গণঅভ্যুত্থানের পক্ষে তাদের মন জয় করতে পেরেছে। সংস্কার করতে চাইছেন আপনারা, সংস্কার গঠনও নয়, কিন্তু একটু খেয়াল করুন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের উচিত ছিল বাংলাদেশকে নতুন করে গঠন করবার কথা বলা, কিন্তু আপনারা প্রথমে আপোষ করেছেন যে আপনার সংস্কার করবেন। তো ঠিক আছে, আমরা মেনে নিয়েছি সংস্কারই হোক, কিন্তু সংস্কার কি আপনি পারবেন? আপনি তো কী করে সংস্কার করবেন? আপনি তো ইতিমধ্যেই আপনারা শপথ নিয়েছেন যে বাংলাদেশের শেখ হাসিনার যে ফিরে যাওয়ার সংবিধান রক্ষা করবেন, তার সংস্কারটা কী করে করবেন? আজকে আমি আপনাদের যে প্রেস কনফারেন্সে আপনার যে বক্তব্য দিয়েছেন এনসিপির পক্ষ থেকে, এরকম মনোযোগের সঙ্গে আমি শুনেছি যে আপনাদের ভুলগুলো সম্পর্কে আপনাদের কোনো উপলব্ধি আছে কিনা। আমি খুবই দুঃখ পেয়েছি, অবাক হয়েছি যে আপনারা যে ভুলগুলো করেছেন এই ভুলের সম্পর্কে আপনাদের কোনো আত্মোপলব্ধি নেই। আপনাদের নিজেরা কিন্তু উপলব্ধি করছেন না আপনাদের ভুলের জন্য এই 17 কোটি মানুষ জনগণ কিন্তু মারাত্মক বিপদে পড়তে পারে। জনগণ এখনও তরুণদের উপর আস্থা রাখে, যেটা আমরা দেখেছি। হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ, তাদের কোনো টাকা দিয়ে আনতে হয়নি, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। তারা হাদিকে তার যে অবদান এবং তার যে কথা, তার যে রাজনীতি, এটাকেও তারা তাদের মতো করে ধারণ করেছে। তারা সেই রাজনীতিটুকু তো বোঝা দরকার, হাদি কী ধরনের রাজনীতি করতে চেয়েছেন, কী চেয়েছিলেন তিনি তো নির্বাচন করতে চেয়েছেন। নির্বাচন করার তো দোষের নয়, নির্বাচনটা ছিল হাদির কাছে কৌশল আর আপনাদের কাছে নীতি। এটা পরিষ্কার হয়ে গেছে। কৌশল কি? আপনি জনগণের কাছে যেতে চান, আপনি এই যে আমাদের এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এটাকে আমূল বদলাতে চান, এইটা জনগণকে শেখানো, জনগণের কাছে যাওয়া, এটা তো অন্যায় কিছু নয়। যেখানে আমি প্রথম দিকে বারবার বলেছি যে এনসিপি কি নির্বাচনে যেতে পারবে বা যাওয়া কি উচিত? হ্যাঁ, যেতে পারেন, নির্ভর করেছে যে আপনি নীতি এবং কৌশলের পার্থক্য আপনি বুঝেন কিনা। নির্বাচন তো নীতি হতে পারে না। এবং নির্বাচনী গণতন্ত্র এই যে একটা মতাদর্শ বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে তাদের পাশাপাশি থেকে আপনারা এটা প্রতিষ্ঠিত করেছেন, এটা ছিল আপনাদের তৃতীয় ভুল। নির্বাচনী গণতন্ত্র, নির্বাচন কী করে গণতন্ত্র? এটা প্রক্রিয়া মাত্র। বিএনপিতে যোগদান করবেন নাকি আপনার জামাত ইসলামীতে যোগদান করবেন? দেখুন, আপনার পুরো রাষ্ট্র গঠনের তর্কটা আপনারা শেষ পর্যন্ত ঠেলে দিলেন আপনারা কার সঙ্গে জোট করবেন। গণঅভ্যুত্থানের পথ এবং নির্বাচনের পথ সম্পূর্ণ স্ববিরোধী। গণঅভ্যুত্থানের পথ রাষ্ট্র গঠন করে আর নির্বাচনের পথ বিদ্যমান ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠিত করে। আমাদের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের অবস্থান খেয়াল করুন, তারা কিন্তু আমাদের স্বাধীনতার যুদ্ধকে কিন্তু স্বীকারই করে না। 71 তাদের কাছে পাক ভারত যুদ্ধ। তার মানে দিল্লি মনে করে বাংলাদেশ নামন কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। 71-এ তারা তাদের নিজেদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই যে বিশ্বে হাজির করবার তাদের যে হিস্ট্রি, এই হিস্ট্রিকে সম্পূর্ণ সে অস্বীকার করেছে। তাহলে দিল্লির এটা কিন্তু নীতি, তার যে ভূ রাজনীতি সেখানে বাংলাদেশ নাই। জামাতে ইসলামী যদি 71 সালে তার যে রাজনৈতিক অবস্থান, সেখানে কিন্তু বাংলাদেশ নাই। জামাতে ইসলামী 71 সালে বাংলাদেশের বিরোধী অবস্থান নিয়েছে এবং যদি সে বাংলাদেশকে সে তার অস্তিত্ব, তার রাজনৈতিক অস্তিত্বকে সে স্বীকার করে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে জামাতে ইসলামীর নামটা বদল করা। তাহলে আপনারা কি করছেন? আপনারা জামাতে ইসলামীর নামটা কিন্তু রেখে দিচ্ছেন যে নামটা বাংলাদেশের অস্তিত্বের বিরোধী। এই নামটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে নাই। ফলে জামাতে ইসলামী মতাদর্শিকভাবে একদমই ভারতেরই সম্প্রসারণ। এনসিপির শুরুর দিকে এই ধর্ম নিরপেক্ষতা বনাম ধর্ম, এই বাইনারি যদি আমরা ভেঙে ফেলতে পারতাম, ভেঙে ফেলতে চাইতাম, তাহলে আমাদের উচিত ছিল মূলত শিবিরের সঙ্গে আমাদের অ্যালায়েন্সটা আমাদেরকে আরও গভীর করা, আরও দৃঢ় করা। তার শিবির তরুণদেরকে প্রতিনিধিত্ব করে। শিবিরের অবশ্যই অনেক চিন্তাভাবনা আছে যেটা বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার ক্ষেত্রে ইতিবাচক। আমাদের উচিত ছিল যে শিবিরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং জামাতের বিপরীতে একটা রাজনীতি গড়ে তোলা, যে রাজনীতি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির পাশাপাশি ইসলামকে তার যে রাষ্ট্রকল্পনার অন্তর্গত করে নেওয়া। আমরা শুরুর দিকে আমরা কী করেছি? শিবিরের সঙ্গে আমরা একটা বিরোধ তৈরি করেছি। অর্থাৎ শিবির কিন্তু পুরো গণঅভ্যুত্থানে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। তারা কেন 71-এ জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার বোঝা তাদেরকে বহন করতে হবে তরুণদেরকে, যারা 71-এ জন্মগ্রহণই করেনি। এখন এনসিপির প্রথম কর্তব্য ছিল নির্বাচন ভুলে গিয়ে ইনকিলাব মঞ্চকে সঙ্গে নিয়ে
হাদির বিচারের দাবিতে সামনে আসা। আপনারা সে কাজ করেন, সে কাজ করছেন না। আর যেহেতু করছেন না, এখন অনেকে আপনাদের দল ছেড়ে চলে যাচ্ছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপি এই সংকটকে কাটিয়ে উঠতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন আকারে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কি চাই? আমরা যে গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্র থাকুক, সকল শক্তির মধ্যে পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য, কিন্তু এক নাম্বার নিজেদেরকে রক্ষা করবার ক্ষেত্রে দৃঢ় ঐক্য থাকা দরকার, যেন আমরা আবার হাদিকে মতো কেউ যেন আমাদেরকে গুলিবিদ্ধ করতে না পারে। হাদির যে শাহাদাত বরণ, তার শাহাদাত বরণের মধ্য দিয়ে যে বিপুল সংখ্যক মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, তার দ্বারা আবারও প্রমাণিত হলো, পরিষ্কার প্রমাণিত হলো, জনগণ একটা গুণগত পরিবর্তন চায়, নির্বাচন নয়। ফলে সেই ক্ষেত্রে যারা জোর করে নির্বাচন করতে চাইছেন, তারা বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে তারা কিন্তু ঠেলে দিচ্ছে। বন্ধুরা, আমার সংগ্রামী শুভেচ্ছা নেবেন। আমি বিভিন্ন সংকটময় মুহূর্তে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি যে আমি যেভাবে রাজনীতিকে বুঝি জানি সেটা আপনাদেরকে জানানো, এবং তার ভিত্তিতে আমাদের কী করা কর্তব্য সে বিষয়ে আমি ইঙ্গিত দেবার সবসময় চেষ্টা করেছি। আজকে আমি যে কারণে কথা বলতে এসেছি তার একটা প্রধান কারণ হলো এই যে আমরা খুব বড় ধরনের সংকটের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছি। সংকটটা কিন্তু শুরু হয়েছে হঠাৎ করে না। মানে ধরুন, এই যে আমাদের অত্যন্ত প্রিয়, সকলের প্রিয় হাদি, তার শাহাদাত বরণটাই যে আমাদের সংকটের নতুন শুরু হলো ওটা তা নয়। কিন্তু হাদির যে তার শাহাদাত বরণ, তাকে যে গুলিবিদ্ধ করা, এই ঘটনাটা পেছনে যে বাস্তবতা, এই বাস্তবতার কিন্তু আগেই তৈরি হয়ে গিয়েছিল। সেই বাস্তবতা তৈরি হয়েছিল ওই 8 তারিখে, যার উপর আমরা বারবারই আমরা জোর দিচ্ছি যে আমরা 8 তারিখে আমরা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এবং এই সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে মূলত যে শক্তিকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করতে চেয়েছি, তাদেরকে আমরা আবারও পুনর্বাসিত হবার বিভিন্ন রকম প্রক্রিয়া আমরা জারি রেখেছি। তার মধ্যে একটা হলো যে সংবিধান রক্ষা করবার শপথ নেওয়া, এবং যে প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা রেখে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার অক্ষত রাখা, এক অর্থে হাসিনা ব্যবস্থাকে জারি রাখা। ফলে এটা কিন্তু সংকটের গোড়ার জায়গা। ফলে এই প্রশ্নটাকে ভুলে গিয়ে যদি আমরা নানান রকম প্রোপাগান্ডা দ্বারা, নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব দ্বারা জনগণকে বিভ্রান্ত করি, তাহলে কিন্তু আমরা কখনো কিন্তু রাজনৈতিক একটা পরিষ্কার কোনো অভিমুখ, আমাদের কিভাবে বর্তমান সংকটের চরিত্র কী, তাকে কী করে আমরা সমাধান করব, সেই কিছু কিন্তু আমরা খুঁজে পাবো না। ফলে আমাদেরকে অত্যন্ত সৎ থাকতে হবে নিজেদের কাছে, যে ভুলটা আমরা কোথায় করেছি। এখন ভুলটা যখনই আমরা শনাক্ত করতে পারবো, তখনই কিন্তু আমরা এটা শুধরাবার কিন্তু একটা পথ আমরা খুঁজে পাবো। এখন খেয়াল করুন, আপনি সাংবিধানিক প্রতিবিপ্লব করেছেন, আপনি শেখ হাসিনার সংবিধান আপনি রেখেছেন, সংবিধান রাখার পরে আপনি কি করেছেন? আপনি এখন নির্বাচন চাইছেন। আচ্ছা, যদি নির্বাচনই আপনি চান, আপনি কেন ফেব্রুয়ারিতে কিসের ভিত্তিতে নির্বাচন চাচ্ছেন? কারণ যদি সংবিধান রেখে থাকেন, সংবিধান অনুযায়ী তো একটা নির্বাচন হয়ে গিয়েছে, এর পরবর্তী নির্বাচনটা কখন হবে? 2029 সালে হওয়ার কথা। তো আপনি ফেব্রুয়ারিতে কিসে নির্বাচন করবেন? তাহলে প্রত্যেকটা মুহূর্তে আপনি মুখে এক কথা বলবেন আর কাজে অন্য কথা, এই যে সব বিরোধিতা, এটা কিন্তু ক্রমাগত কিন্তু সংকট তৈরি করে। ফলে এই সংকটগুলো আমরা একটার পর একটা কিন্তু আমরা তৈরি করছি। এবং হাদির যে শাহাদাত বরণ, তার শাহাদাত বরণের মধ্য দিয়ে যে বিপুল সংখ্যক মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, তার দ্বারা আবারও প্রমাণিত হলো, পরিষ্কার প্রমাণিত হলো, জনগণ একটা গুণগত পরিবর্তন চায়, নির্বাচন নয়। ফলে সেই ক্ষেত্রে যারা জোর করে নির্বাচন করতে চাইছেন, তারা বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে তারা কিন্তু ঠেলে দিচ্ছে। এই অস্থিতিশীলতাটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। কারণ এই ধারণা, এই অনুমান যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি স্থিতিশীলতা কায়েম করবেন, এটা যে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এটা ওসমান হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গিয়েছে। এর চেয়ে বড় অস্থিতিশীলতা কী হতে পারে? এই দিকটা মনে রাখবেন, এই প্রেক্ষাপটটা মনে রেখে। এখন এনসিপি ভুলটা কী করেছে? প্রথমত 8 তারিখে ভুল তারা করেছে। তারপরে কি করেছে? এরপরে নির্বাচনবাদী একটা দল তারা তৈরি করতে চেয়েছে, তারা একটা ছোট বিএনপি হতে চেয়েছে। এটা মারাত্মক ভুল। এই ভুলের কিন্তু মাসুল এই
তরুণদের এই দলটা ইতিমধ্যে দিতে শুরু করেছে। আপনি ভুল করলে ভুল শোধরানোটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কার করতে চাইছেন আপনারা, সংস্কার, গঠনও নয়। কিন্তু একটু খেয়াল করুন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের উচিত ছিল বাংলাদেশকে নতুন করে গঠন করবার কথা বলা, কিন্তু আপনারা প্রথমে আপোষ করেছেন যে আপনার সংস্কার করবেন। তো ঠিক আছে, আমরা মেনে নিয়েছি সংস্কারই হোক, কিন্তু সংস্কার কি আপনি পারবেন? আপনি তো কী করে সংস্কার করবেন? আপনি তো ইতিমধ্যেই আপনার শপথ নিয়েছেন যে বাংলাদেশের শেখ হাসিনার যে ফিরে যাওয়ার সংবিধান রক্ষা করবেন, তার সংস্কারটা কী করে করবেন? এই যে স্ববিরোধী রাজনীতি, এই স্ববিরোধী রাজনীতি করে যদি আপনি জনগণকে আপনারা চান যে জনগণকে আপনারা ক্রমাগত প্রচারণা করে যাবেন এবং জনগণ আপনাদের পেছনে থাকবে না, জনগণ আপনাদের পেছনে থাকে নাই এবং আপনাদের পেছনে যে থাকেনি তার একটা সব স্পষ্ট প্রমাণ যে হাদি যখন শাহাদাত বরণ করলেন, গুলিবিদ্ধ হলেন, তার পেছনে জনগণ তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে, আপনাদের পেছনে কিন্তু দাঁড়ায়নি। আপনাদের ডাকায় কিন্তু লক্ষ লক্ষ লোক এখন আর আসবে না। তাহলে এই উপলব্ধিটুকু আপনাদের তার দরকার, এবং সঠিক রাজনীতি কী করে আপনারা করবেন সেটা বোঝার জন্যে আপনাদের উচিত ছিল সমাজে অন্যান্য গুরুত্বপূর্ণ যারা এই বিষয়ে কথা বলছেন, ভাবছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাও। আপনারা সে কাজও করেন, আপনারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং যে সিদ্ধান্ত নিয়েছেন, শেষ যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাও কিন্তু দেখুন আপনাদেরকে মারাত্মক ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। কিন্তু এটার এই সিদ্ধান্তটা ভুল হওয়ার পরও আপনারা তার পক্ষে কিন্তু সাফাই গেছেন। আজকে আমি আপনাদের যে প্রেস কনফারেন্সে আপনারা যে বক্তব্য দিয়েছেন এনসিপির পক্ষ থেকে, এরকম মনোযোগের সঙ্গে আমি শুনেছি যে আপনাদের ভুলগুলো সম্পর্কে আপনাদের কোনো উপলব্ধি আছে কিনা। আমি খুবই দুঃখ পেয়েছি, অবাক হয়েছি যে আপনারা যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো সম্পর্কে আপনাদের কোনো আত্মোপলব্ধি নেই। আপনাদের নিজেরা কিন্তু উপলব্ধি করছেন না আপনাদের ভুলের জন্য এই 17 কোটি মানুষ, জনগণ কিন্তু মারাত্মক বিপদে পড়তে পারে। কারণ জনগণ আপনাদের উপর কিন্তু আস্থা রেখেছিল, জনগণ এখনও তরুণদের উপর আস্থা রাখে, যেটা আমরা দেখেছি। হাজির জানা যায় লক্ষ লক্ষ মানুষ, তাদের কোনো টাকা দিয়ে আনতে হয়নি, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। তারা হাদিকে তার যে অবদান এবং তার যে কথা, তার যে রাজনীতি, এটাকেও তারা তাদের মতো করে ধারণ করেছে। তারা সেই রাজনীতিটুকু তো বোঝা দরকার, হাদি কী ধরনের রাজনীতি করতে চেয়েছেন, কী চেয়েছিলেন তিনি তো নির্বাচন করতে চেয়েছেন। নির্বাচন করা তো দোষের নয়, নির্বাচনটা ছিল হাদির কাছে কৌশল আর আপনাদের কাছে নীতি। এটা পরিষ্কার হয়ে গেছে। কৌশল কি? আপনি জনগণের কাছে যেতে চান, আপনি এই যে আমাদের এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, এটাকে আমূল বদলাতে চান, এইটা জনগণকে শেখানো, জনগণের কাছে যাওয়া, এটা তো অন্যায় কিছু নয়। যেখানে আমি প্রথম দিকে বারবার বলেছি যে এনসিপি কি নির্বাচনে যেতে পারবে বা যাও কি উচিত? হ্যাঁ, যেতে পারেন, নির্ভর করেছে যে আপনি নীতি এবং কৌশলের পার্থক্য আপনি বুঝেন কিনা। নির্বাচন তো নীতি হতে পারে না। ফলে যদি সংস্কার করতে চান, রাষ্ট্র গঠন করতে চান, তো নির্বাচন তো আপনার নীতি হতে পারে না। আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন যে আমরা 8 তারিখে সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটেছে, ফলে এই নতুন পরিস্থিতিতে আমাদেরকে জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো ভালো কোনো পথ নাই, আমরা জনগণের কাছে যেতে চাই। 2 নম্বর কি, আমরা এমনভাবে করতে চাই যাতে আমরা শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারি এবং সহিংসতার পথ পরিহার করতে পারি। তো মেলা যুক্তি কিন্তু আপনারা দিতে পারেন যে কেন আপনারা নির্বাচনে গিয়েছেন। তাহলে আপনাদের মারাত্মক ভুলটা হলো এই যে নির্বাচন যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু আপনারা স্বীকার করেন নাই কোথাও, কারো বক্তব্য আমি দেখি নাই। আপনাকে একবারও বলেন নাই যে গণতন্ত্র কায়েম করা, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করাটা আমাদের লক্ষ্য, সেটা দিকে আপনারা কিন্তু বলেননি। আপনারা বলেছেন যে নির্বাচনী গণতন্ত্র, এটাই কিন্তু আপনার জনগণের মধ্যে আপনারা ঢুকিয়ে দিচ্ছেন। এবং নির্বাচনী গণতন্ত্র এই যে একটা মতাদর্শ, বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে তাদের পাশাপাশি থেকে আপনারা এটা প্রতিষ্ঠিত করেছেন, এটা ছিল আপনাদের তৃতীয় ভুল। নির্বাচনী গণতন্ত্র, নির্বাচন কী করে গণতন্ত্র? এটা একটা প্রক্রিয়া মাত্র। গণতন্ত্র এটা রাষ্ট্রের একটা ধরন। আপনি সেই ধরনের রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র কী করে কায়েম করতে হয়, তার কী ধরনের তার 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 বৈশিষ্ট্যগুলো কী, সেখানে সেপারেশন অফ পাওয়ার, যে ক্ষমতার যে বিভাজন থেকে শুরু করে আমাদের যে তার রাষ্ট্রের যে রূপ, এ নিয়ে আপনারা তর্ক করবেন, আলোচনা করবেন। আমার স্থানীয় সরকার ব্যবস্থা কেমন হওয়া উচিত, এটাই তো আপনাদের বক্তব্য হওয়া উচিত ছিল। আপনারা কী করে ন্যায় বিচার নিশ্চিত করবেন, বিচার ব্যবস্থা কেমন হবে, এটাই তো আপনাদের জনগণকে আপনাদের সচেতন করা দরকার ছিল। আপনারা সেদিকে কোথাও গেলেন না। আপনাদের একটা মাত্র তর্ক কী ছিল? আপনার তর্ককে নিয়ে আসার কথা, আপনারা কি বিএনপিতে যোগদান করবেন নাকি আপনারা জামাত ইসলামীতে যোগদান করবেন। দেখুন, আপনার পুরো রাষ্ট্র গঠনের তর্কটা আপনারা শেষ পর্যন্ত ঠেলে দিলেন আপনারা কার সঙ্গে জোট করবেন, যেন নির্বাচনে জোট করাটাই আপনাদের একমাত্র লক্ষ্য। নির্বাচনী জোটের মাধ্যমে আপনারা এমপি হতে চান, লুটপাট করতে চান। আপনারা যখন নির্বাচন করতে চাইছেন তাহলে তো স্বভাবতই আপনাদেরকে চাঁদা তুলতে হচ্ছে। এখন সে চাঁদার যে আপনারা বড় বড় ব্যবসায়ী লুটেরা শ্রেণীর কাছ থেকে আপনারা নেবেন না, বুঝতে পারলাম।
ফলে আপনারা একটা কী বলে, আমরা জনগণের কাছ থেকে আমরা চাঁদা তুলতে পারছেন, টাকা তুলতে পারছেন, ঠিক আছে, কিন্তু এটা কি সকলের পক্ষে সম্ভব? হাদি একটা তো প্রক্রিয়া দেখিয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমরা জনগণের কাছ থেকে আমরা তাদের অর্থে, তাদের সহায়তায় আমরা নির্বাচন করতে পারি। ভালো, এটা খুবই ভালো একটা উদাহরণ, নজির। এবং সেটা আমি দেখলাম যে তাসলিম যারাও সে একই কথা তিনি বলছেন, এগুলো খুবই ভালো স্বভাবতই। কিন্তু নির্বাচনে আরও প্রচুর খরচ আছে। সেই প্রচুর খরচটা যখনই আপনি নির্বাচনী পদ্ধতিতে আপনি যখন যাবেন, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি স্বভাবতই লুটেরা মাফিয়া শ্রেণীর যে তাদের যে শৃঙ্খল, তাদের যে আধিপত্য, সে আধিপত্যের মধ্যে আপনি কিন্তু প্রবেশ করছেন। ফলে গণ অভ্যুত্থানের পথ আর নির্বাচনের পথ কখনোই এক হতে পারে না, অসম্ভব। গণ অভ্যুত্থানের পথ এবং নির্বাচনের পথ সম্পূর্ণ স্ববিরোধী। গণ অভ্যুত্থানের পথ রাষ্ট্র গঠন করে, আর নির্বাচনের পথ বিদ্যমান ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠিত করে, তাকে আরও শক্তিশালী করে, লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও শক্তিশালী করে। আপনার সেই রাজনীতির পথে আপনারা আছেন। এখন দেখেন কোথায় আমরা আছি। আমরা এখন আছি ওই জায়গায় যে আমরা জামাত ইসলামের সঙ্গে আমরা এখন জোট করতে যাচ্ছি। জামাত ইসলামী বাংলাদেশে একটি দল, যেটা শেখ হাসিনা যাদেরকে নিষিদ্ধ করেছেন, তারা এখন একদিকে আমরা শেখ হাসিনার সংবিধান রক্ষা করছি, তাহলে তার যে নিষিদ্ধ করেছেন জামাত ইসলামী, এটাও তো তাহলে আইনি দিক থেকে বৈধ। তাহলে জামাত তো সেই অর্থে তো নিষিদ্ধ দল এখনো। কিন্তু এই তর্কগুলো গণ অভ্যুত্থানের পরে হতে পারে, এই তর্কগুলো দরকার নেই আমাদের, আমি বুঝে নিলাম, কিন্তু তর্কগুলো কিন্তু থেকে যাচ্ছে। দ্বিতীয়ত হলো এই আমাদের বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের অবস্থান খেয়াল করুন। তারা কিন্তু আমাদের স্বাধীনতার যুদ্ধকে কিন্তু স্বীকারই করে না। 71 তাদের কাছে পাক ভারত যুদ্ধ। তার মানে দিল্লি মনে করে বাংলাদেশ নামন কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। 71-এ তারা তাদের নিজেদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই যে বিশ্বে হাজির করবার তাদের যে হিস্ট্রি, এই হিস্ট্রিকে সম্পূর্ণ সে অস্বীকার করেছে। তাহলে দিল্লির এটা কিন্তু নীতি, তার যে ভূ রাজনীতি, সেখানে বাংলাদেশ নাই। জামাতে ইসলামী যদি 71 সালে তার যে রাজনৈতিক অবস্থান, সেখানে কিন্তু বাংলাদেশ নাই। জামাতে ইসলামী 71 সালে বাংলাদেশের বিরোধী অবস্থান নিয়েছে, এবং যদি সে বাংলাদেশকে সে তার অস্তিত্ব, তার রাজনৈতিক অস্তিত্বকে সে স্বীকার করে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে জামাতে ইসলামীর নামটা বদল করা। তাহলে আপনারা কি করছেন? আপনারা জামাতে ইসলামীর নামটা কিন্তু রেখে দিচ্ছেন, যে নামটা বাংলাদেশের অস্তিত্বের বিরোধী। এই নামটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে নাই। ফলে জামাতে ইসলামী মতাদর্শিকভাবে একদমই ভারতেরই সম্প্রসারণ। আপনারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু আপনারা কি করছেন? মতাদর্শিকভাবে যারা বাংলাদেশের অস্তিত্বকে যারা স্বীকার করে না, একটা স্ববিরোধী অবস্থান তাদের। মুখে তারা বলছে তারা রাজনৈতিকভাবে বাংলাদেশকে মানে, বাংলাদেশের অস্তিত্ব মানে, কিন্তু তারা নিজেদের যে নামটা অত্যন্ত গৌরবের সঙ্গে তারা ধরে রেখেছে, নামটা ঝান্ডা আকারে সে ধরে রেখেছে, সেগুলো জামাত ইসলাম। তারা এই প্রশ্নটা কেন আপনারা জামাতের সঙ্গে যদি আপনারা এই নির্বাচনী আতাতেও যান, আপনারা তো এটা নিয়ে তো কথা বলতে পারেন যে আমরা সিটও চাই না, আমরা চাই আপনারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করুন এবং গণমানুষের পক্ষে দাঁড়ান। আমরা মনে করি জামাতে ইসলামীকে আমি বিভিন্ন সময় প্রশংসা করেছি, অভিনন্দন জানিয়েছি, কারণ জামাতে ইসলামীর অনেকগুলো গুণ আছে, যেটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতির মধ্যে এই গুণটা সঞ্চারিত হোক, এটা আমরা চাই। কিন্তু যারা আপনার অস্তিত্বই স্বীকার করে না এবং সেটা তাদের নামের মধ্য দিয়ে, ঝান্ডা, তাদের ঝান্ডার মধ্য দিয়ে এটা তারা হাজির করে, আপনারা তাদের সঙ্গে গেলেন নির্বাচনে জোট করতে। আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ এটাকে সহজভাবে নেবে? ঠিক আছে, জামাত ইসলামী শক্তিশালী করলেন। দ্বিতীয়ত, আমরা দেখেছি, অবাককে লক্ষ্য করেছি, আপনারা বাংলাদেশে যখন একটা ধর্মবাদী উগ্র সম্প্রদায় যখন হাতের অধিকার চেয়েছে, যখন অন্যকে আইন তোয়াক্কা না করে হত্যা করতে চেয়েছে, আপনারা তার বিরোধিতা করেননি। আপনারা কিন্তু আমাদেরকে রক্ষা করেননি। আপনাদের কোনো বক্তব্যে আসে নাই যে আপনারা বাংলাদেশে যারা আমাদেরকে হত্যা করতে চায়, বাংলাদেশের কবি, বুদ্ধিজীবী যারা চিন্তা করেন, নতুন কথা বলেন, তাদেরকে রক্ষা করতে চায়, কই আপনারা তো তাদের পক্ষে দাঁড়ান নেই। আপনারা কোনো এমন কোনো শক্তিশালী অবস্থান নেন নেই। কেন? ভোটের জন্য, যেহেতু এই উগ্রবাদী দল আপনাদেরকে ভোট দেবে। তার খেয়াল করুন, আপনাদের তো কোনো পরিষ্কার কোনো নীতি নেই, আপনার কোনো পরিষ্কার কোনো রাজনৈতিক আদর্শ নেই, এবং আপনার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যে আশা
জনগণ দেখেছিল, সে আশা অতি দ্রুত কিন্তু দ্রবীভূত হয়ে গেছে। এখন আপনারা যেটা করছেন এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফলে আমাকে এই ভাষায় কথা বলতে হচ্ছে। আমি তরুণদের পক্ষে, সবসময় তরুণদের পক্ষে ছিলাম, তরুণদের পক্ষে থাকবো, কিন্তু দয়া করে রাজনীতি করুন। রাজনীতি ভিন্ন একটা বিষয়। আর জনগণকে যদি আপনারা কিছু করাতে চান, জনগণকে যদি সত্যিকার অর্থে তাদের বিজয় নিশ্চিত করতে চান, যদি চান যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা গাঠনিক রাজনীতির পর্যায়ে প্রবেশ করুক, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথম কাজ হবে পড়াশোনা করা। প্রথম কাজ বুঝতে শেখা রাষ্ট্র কাকে বলে এবং কী করে রাষ্ট্র গঠন করতে হয়। এরপরে রণনীতি এবং রণকৌশলের প্রশ্নগুলো আসবে। কিন্তু আপনারা এই বিষয়গুলোকে এখনও পর্যন্ত আপনার কোনো গঠনতন্ত্র, এখনও পর্যন্ত আপনাদের কোনো কর্মসূচি পরিষ্কার করে আপনি হাজির করতে পারেন না। আপনারা কী চান এরকম কোনো দলিল আমার চোখে পড়ে নেই। যদি থেকে থাকে আমি মেনে নেব যে আমার ভুল হচ্ছে মন্তব্য। আপনারা কী করে রাষ্ট্র গঠন করবেন, কী সংস্কার করবেন, ইতিমধ্যে বহু সংস্কার কমিশন এসছে। আপনারা কী করে সংস্কার করবেন, প্রত্যেকটা সংস্কার কমিশন ধরে তার কী আপনারা গ্রহণ করেন, কী আপনারা গ্রহণ করেন না, এটাই তো পর্যালোচনা করার কথা ছিল আপনাদের। জনগণকে তো আপনারা শেখাবেন, আপনারা পথ দেখাবেন। কিন্তু আপনারা কী করলেন, আপনারা এমন একটি দলের সঙ্গে আপনারা আঘাত করলেন, যেই দল তার নামের দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে তার সঙ্গে ৭১ আমরা যে দেশকে স্বাধীন করেছি, সেই দেশের স্বপ্ন, সেই দেশের কল্পনা, সেই দেশের সংকল্প তার বিরোধী। এগুলো ছোটোখাটো বিষয় নয়, এগুলো মানুষের আত্মিক বিকাশের, মানুষের রাজনৈতিক চিন্তা শক্তির, রাজনৈতিক কল্পনার সঙ্গে যুক্ত। যদি আপনি এই ব্যাপারগুলোকে আমরা বুঝতে না পারি, তার মানে আমরা কি করছি, আমরা মূলত একটা রাজনীতির জন্ম দিচ্ছি। রাজনীতিটা আমাদেরকে ৭১ আগে ফিরিয়ে নিয়ে যাবে। পরে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা কি করতেছি, আমরা বাংলাদেশকে আবারও ৭১ আগে ফিরিয়ে নিচ্ছি। এই রাজনীতি বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্নটা আমি যেভাবে হাজির করেছি, এটা আশা করি আমরা ভেবে দেখব। দেখুন কী করেছে এনসিপির শুরুর দিকে। এনসিপির শুরুর দিকে এই ধর্ম নিরপেক্ষতা বনাম ধর্ম, এই বাইনারি যদি আমরা ভেঙে ফেলতে পারতাম, ভেঙে ফেলতে চাইতাম, তাহলে আমাদের উচিত ছিল মূলত শিবিরের সঙ্গে আমাদের অ্যালায়েন্সটা আমাদেরকে আরও গভীর করা, আরও দৃঢ় করা। কারণ শিবির তরুণদেরকে প্রতিনিধিত্ব করে। শিবিরের অবশ্যই অনেক চিন্তাভাবনা আছে যেটা বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার ক্ষেত্রে ইতিবাচক। আমাদের উচিত ছিল যে শিবিরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং জামাতের বিপরীতে একটা রাজনীতি গড়ে তোলা, যে রাজনীতি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির পাশাপাশি ইসলামকে তার যে রাষ্ট্রকল্পনার অন্তর্গত করে নেওয়া। এবং এটা ছিল আমাদের জরুরি কাজ। এবং সেই জরুরি কাজটা যদি করতে চাই, তাহলে তরুণদের মধ্যে সভাপতি দরকার ছিল, শিবিরের সঙ্গে আমাদের একটা সমঝোতা দরকার, একটা অ্যালায়েন্সটা দরকার ছিল। আমরা কিন্তু ওটা করি নাই। আমরা শুরুর দিকে আমরা কী করেছি, শিবিরের সঙ্গে আমরা একটা বিরোধ তৈরি করেছি। অর্থাৎ শিবির কিন্তু পুরো গণ অভ্যুত্থানে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। আগামী দিনে শিবিরে যদি বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্বকে, তাদের অধিকাংশ তো ৭১ তো জন্মগ্রহণ করে নেই, তারা কেন এই বোঝা বহন করবে? তারা কেন ৭১ জামাতের যে ভূমিকা, সেই ভূমিকার বোঝা তাদেরকে বহন করতে হবে তরুণদেরকে, যারা ৭১ জন্মগ্রহণই করেনি? ফলে স্বভাবতই শিবিরের তরুণদের মধ্যেও আমরা অনেক ইতিবাচক প্রণোদনা, অনেক ইতিবাচক রাজনৈতিক চিন্তা আমরা দেখতে পাচ্ছি। তারা উচিত ছিল তরুণদের শিবিরের সঙ্গে তাদের যে অ্যালায়েন্সটা, আন্দোলনের যে অ্যালায়েন্স, মানে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মৈত্রীটা গড়ে উঠেছিল, সেই মৈত্রীটাকে মজবুত করা। কিন্তু শুরুতে আমরা কি দেখেছি? শুরুতে আমরা দেখেছি এনসিপির সঙ্গে দ্বন্দ্বটা শুরু হয়েছে শিবিরের সঙ্গে। এই দ্বন্দ্বটা কিন্তু আমাদেরকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। কারণ তরুণদের মধ্যে এই ঐক্যটা যখনই ভেঙে গেল, তখনই কিন্তু অন্যান্য ক্ষেত্র এই আমরা অনৈক্যটা আমরা দেখলাম এবং এনসিপি ধীরে ধীরে নিজেকে একটা নেতিবাচক জায়গায়, একটা দুর্বল জায়গায় নিজেকে টেনে আনলো। তো আমি মনে করি আপনারা এটা ভেবে দেখবেন, এবং ভেবে দেখলে আমরা আসলে সঠিক আমাদের অবস্থানটা আমরা বের করতে পারবো এবং সঠিক রাজনীতি নীতি এবং কৌশল কী হবে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। শিবির ছাড়াও আরও অন্যান্য যে সকল তরুণদের যে সকল সংগঠনগুলো গড়ে উঠছিল, তাদের সঙ্গে তো মৈত্রী তৈরি করা, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা খুবই জরুরি ছিল। সেখানে মত পার্থক্য থাকবে, অনেক ক্ষেত্রে নীতিগত পার্থক্য থাকবে, বড় ধরনের নীতিগত বিরোধ থাকতে পারে। সেই নীতিগত বিরোধটা আমরা কী করে আমরা মেটাতে পারি, সেটা আমাদের আলোচনা করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা তাত্ত্বিক আলোচনা হতে পারত, সেটা কৌশলগত আলোচনার জায়গা থেকে আমরা সেটাকে নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু এই কাজটা আমরা করিনি। আবার অন্যদিকে দেখুন ইনকিলাব মঞ্চ তো আলাদা করে সে একটা নিজেকে
নিজের যে অস্তিত্ব সে জানান দিয়ে গেছে। তো আজকে দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চ আমি এনসিপির চেয়ে বেশি শক্তিশালী। তাহলে বোঝা গেল যে সংখ্যা কখনো রাজনীতির নির্ণায়ক নয়। আমি আবারও বলি, এনসিপির তরুণদেরকে বুঝতে হবে সংখ্যা রাজনীতির নির্ণায়ক নয়। রাজনীতির গুণগত শক্তিটা আসে তার রণনীতি এবং রণকৌশলের উপর। ফলে ইনকিলাব সামনে এসে যায় এই কারণে যে হাদি যে রণনীতি এবং রণকৌশল সে গ্রহণ করেছে, সেই রণনীতি এবং রণকৌশল বিপুল সংখ্যক জনগণ যারা গণঅভ্যুত্থানের পক্ষে তাদের মন জয় করতে পেরেছে। দেখুন হাদির প্রত্যেকটা আপনার ভিডিওগুলো আপনার আবার পড়ুন, আবার শুনুন। সে কিসের উপর জোর দিচ্ছে, সে কোন বিষয়টার উপর সে বিশেষভাবে জোর দিচ্ছে, একটু শিখুন। আমরা যদি শিখি তাহলে কী হতে হবে? এখন এনসিপির প্রথম কর্তব্য ছিল নির্বাচন ভুলে গিয়ে ইনকিলাব মঞ্চকে সঙ্গে নিয়ে হাদির বিচারের দাবিতে সামনে আসা। আপনারা সে কাজ করেন, সে কাজ করছেন না। যেহেতু করছেন না, এখন অনেকে আপনাদের দল ছেড়ে চলে যাচ্ছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপি এই সংকটকে কাটিয়ে উঠতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন আকারে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কি চাই? আমরা যে গণঅভ্যুত্থানের সকল শক্তি একত্র থাকুক। সকল শক্তির মধ্যে পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য, কিন্তু এক নাম্বার নিজেদেরকে রক্ষা করবার ক্ষেত্রে দৃঢ় ঐক্য থাকা দরকার, যেন আমরা আবার হাদিকে মতো কেউ যেন আমাদেরকে গুলিবিদ্ধ করতে না পারে। 2 নাম্বার, আমাদের সঠিক রণনীতি এবং রণকৌশলটা আমরা যেন বিকশিত করতে পারি, ঠিকভাবে যেন নির্ণয় করতে পারি, তার জন্য ব্যাপক আলোচনা, নিজেদের মধ্যে আলোচনা। আশা করি আপনারা এই দিকে একটু মনোযোগ দেবেন এবং আমরা বাংলাদেশের এই সংকটময় মুহূর্ত যেন আমরা সকলে মিলে একসঙ্গে পার হয়ে যেতে পারি।